গল্পটি আবার সেখান থেকেই শুরু হয়। শাওরেন লুঝাওকে বাঁচাতে পিরান প্যালেসে এসেছে এবং সে এখন ফাইট করতে করতে প্যালেসের ভিতরে যাচ্ছে। সে সেখানে থাকে অনেকগুলো সৈনিকের সঙ্গে একাই ফাইট করছিল। ইউয়ান বলে, ওর দিকে একবার তাকিয়ে দেখো, ওইবার তোমাকে যেমন সৈন্যরা ঘিরে ফেলেছিল, এবারও সৈন্যরা তোমাকে ঘিরে ফেলেছে। তুমি কি তোমার চোখের সামনে ওকে মরতে দেখবে? তুমি যদি চাও ও বেঁচে থাকুক, তাহলে ডিফেন্স ম্যাপ আমাকে দিয়ে দাও। শাওরের অবস্থা খুবই খারাপ ছিল। তারপর সে উঠে দাঁড়িয়ে বলে, লুঝাও চলো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। ইওয়ান বলে, হাঁটু গেড়ে বসো, এরপর নিজের ডান হাত কেটে ফেলো, তাহলে আমি ওকে ছেড়ে দিব। শাওরেন হাঁটু গেড়ে বসে নিজের ডান হাত কাটতে যায়, তবে এরপর সে তলোয়ারটা ছুঁড়ে দেয়, যার ফলে লুথর শেকল কেটে যায় আর সে ইউয়ানকে মারতে যায়। তবে ইউয়ানের ভিতরে আগে থেকে আর্মর পরা ছিল, যার কারণে তলোয়ার আঘাত তার গায়ে লাগে না। এরপর এরা দুজন সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আসতে থাকে। শাওরেনের সৈনিক আরো সৈনিকদের নিয়ে সেখানে চলে আসলে ইউয়ানের লোকেরা সামনে যেতে পারে না। ইউয়ান সেখানে শাওরেনের জেট দেখতে পায়, যেটা দেখে বলে, ও তুমি তাহলে এইবারের। আসলে দেখা যায় শাওরেনের অবস্থা খুবই খারাপ ছিল। হঠাৎ করে লোঝাও দেখতে পায় শাওরেনের মাথায় চুল বেঁকে যাচ্ছে। সে তখন বলে, এগুলোর মানে কি? ও তো এর চেয়েও আরো বেশি আঘাত পেয়েছে আগে, ওর শরীরে তো ব্যথা অনুভব হয় না, তাহলে এখন তো কষ্ট কেন হচ্ছে? ইয়াও বলে, শিকো আপনাকে একটা ভয়ঙ্কর বিষ দিয়েছিল, আপনাকে বাঁচাতে মাস্টার তার শরীর থেকে সিল্কওয়ার্ম বের করে ফেলেছে। সৈনিক লিংশু সবটা বলতেই চাচ্ছিল, ইয়াও বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না আমাদের সামনে কে দাঁড়িয়ে রয়েছে? লিংশু তখন মাটিতে বসে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। ওই সময় আপনাকে পেয়ে আনার জন্য মাস্টার উত্তরের তান্ত্রিকের সঙ্গে দেখা করে, তবে সে লোক আপনাকে ফিরিয়ে আনার বিনিময়ে একটা শর্ত দেয়। শর্তটা ছিল যে লোকে ফেরানোর বদলে শাওরেনের অর্ধেক জীবন ত্যাগ করতে হবে। শাওরেন তাতে রাজি হয়ে যায়, আর এই কারণে তার তখন চুল পাকতে থাকে। এগুলো জানতে পেরে লুঝাও অনেক ভেঙে পড়ে, সে কান্না শুরু করে। বুঝতে পারে শাওরেনের ঘুমের ভিতর আপু আপু বলে ডাকছে, তখন সে তার হাত ধরে বলে, আমি এখানেই আছি। শাওরেন চোখ মেলে বলে, লুঝাও তুমি ঠিক আছো তো? সে বলে, এখনো আমাকে লুঝাও বলে ডাকছো? আমি ফিরে এসেছি শাওরেন, তোমার আপু ফিরে এসেছে। শাওরেন একদম চমকে যায়, সে উঠে লুঝাওকে জড়িয়ে ধরে। লুঝাও বলে, আমি যদি ফিরে না আসতাম, আমি তো জানতেই পারতাম না যে তুমি এতটা বোকা। আমাকে বাঁচাতে গিয়ে নিজের অর্ধেক জীবন দিয়ে দিয়েছ। শাওরেন বলে, আমার অর্ধেক জীবনের বিনিময়ে তুমি ফিরে এসেছো, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। লুঝাও বলে, যখন ওয়ার্ম সেল বের করেছো তোমার কি কষ্ট হয়নি? শাওরেন বলে, একদমই না। লুঝাও তাকে জড়িয়ে ধরে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি, আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে লিনসু শাওরেনকে বলে যে সে মহারাজের কাছে ইওয়ানের ব্যাপার সবকিছু বলেছে এবং মহারাজ এখন ইওয়ানকে ধরার ওয়ারেন্ট জারি করছে। এরপরে সেখানে লুঝাও আসে। শাওরেন বলে, সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে, আমি একটা সুযোগ বুঝে মহারাজকে সবকিছুই বলবো, আর সুলতান সেক্টর আবার তোমাকে ফিরিয়ে দিতে বলবো। লুঝাও বলে, তুমি মহারাজকে কি বলবে? জিনু মিথ্যা মরার নাটক করেছে, নাকি বলবে তুমি জাদুবিদ্যা করেছ? ভালো করে শোনো, এনসিয়েন্ট টাইম থেকে জাদুবিদ্যা নিষিদ্ধ, তাই এই কথা তুমি আজীবন গোপন রাখবে। এই সেক্টরে আমি অনেকদিন কাজ করেছি, তাই এখন আর আমি এখানে কাজ করতে চাই না। আমার মনে হয় তুমি এই সেক্টরের ভালো মাস্টার, আমাকে আড়াল থেকে তোমাকে সাহায্য করতে দাও। শাওরেন আপু বলে ডাক দিলে সে বলে, আমাকে আর আপু বলে ডাকবে না, এই ভাই বোনের সম্পর্ক আমাদেরকে টেনে ধরে রেখেছিল। জিনু তার ভাইকে ভালোবাসতে পারে না, তবে লুঝাও পারবে, তাই তুমি আমাকে লুঝাও বলেই ডাকবে। শাওরেন তাকে জড়িয়ে ধরে। এরপর লুঝাও আসে লুঝাওয়ের জন্য একটা মেমোরিয়াল ট্যাবলেট তৈরি করে, যেটার
নাম ছিল না। সে বলছিল, আমি যখন তোমাকে চোখ ভালো হওয়ার ঔষধ দিয়েছিলাম তখন আমি কখনোই ভাবতে পারিনি একদিন তোমার চোখ দিয়ে আমি দুনিয়া দেখব। এরপর সে শাওরানকে বলে, সত্যি কথা বলতে আমি অনেক আগে থেকেই জানি তুমি আমাদের শাওর বংশের নও। আমি মায়ের একটাই মেয়ে হয়েছে, কিন্তু তারপর তোমাকে নিয়ে আসা হয় আর বলা হয় আমার মায়ের যমজ সন্তান হয়েছে। সবকিছু জানার পরও আমি বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করি, তবে বাবা আমাকে কিছু বলেনি। বাবা বলে বংশকে গিয়ে নিয়ে যেতে হলে আমাদের এই যে ছেলের প্রয়োজন। তাই আমি এই অ্যানসেটেল হলে ওয়াদা করেছিলাম আমি এই গোপন কথা জীবন গোপনে রাখবো। তবে তোমাকে আমি ঘৃণা করতাম, এটা সত্যি কথা, কারণ শাহবংশের মেয়ে আমি, অথচ আমার জিনিস সব তোমাকে দিয়ে দেওয়া হতো। এটা আমার একদমই পছন্দ হতো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শাওরেন বলে, এগুলো আমার কাছে কোনো কষ্ট নাই। এরপর শাওরেন হলে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলে, আমি কথা দিচ্ছি আমি সারা জীবন ওকে দেখে রাখবো, ওর খেয়াল রাখবো, ওর কোনো কষ্ট হতে দিব না। দয়া করে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। অন্যদিকে শিকুকে দেখানো হয় সে জেলখানায় ছিল। একটু পর সেখানে ইওয়ান আসে আর বলে, তুমি আমাকে কি জন্য ডেকেছো? শিকু বলে, আমি শুনেছি আপনাকে নাকি মহারাজের লোকেরা খুঁজে বেড়াচ্ছে, তাহলে তো আপনিও শাওরানকে মারতে পারবেন না। আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। আমি আমার জীবন দিয়ে হলেও শাওরানকে শেষ করতে চাই। ইওয়ান বলে, ঠিক আছে, শাওরানকে আমি সংমেনশনে ডাকবো। সেখানে পুরো ঘরে গান পাউডার দেয়া থাকবে, বাকিটা তোমার উপর নির্ভর করবে। ও আরেকটা কথা, লুসাও তার 18তম জন্মদিনের দিন মারা গিয়েছে। তার বডিতে এখন যে আছে সে হলো জিনু। এরপর শিকু লুকিয়ে জেলখানা থেকে চলে যাচ্ছিল। তখন সামনে সে দুজন লোককে কথা বলতে দেখছিল। তারা বলছিল মেয়েটা অনেক ভালো ছিল, বারবার বলছিল রাজকুমার আমাকে বাঁচান, এগুলো বলে তারা হাসাহাসি করছিল। শিকু বোঝা যায় যে তারা সুয়ের কথা বলছে, তাই সে একজনকে সাথেই মেরে ফেলে আর একজনকে জিজ্ঞেস করে মেয়েটা কোথায়। সেই লোক সুয়ের কথা বললে শিকু সুয়ের কাছে আসলে দেখতে পায় সু অলরেডি ভয় পেয়ে আছে। সে তখন তাকে শক্ত করে ধরে বলে, আমি এসেছি, তুমি ভয় পেও না। সে তাকে দেখে প্রথমে রাজকুমার বলে ডাক দেয়, পরে বলে, আপনি কি আমার রাজকুমারকে দেখেছেন? সে তার হাতে একটি অ্যামুলেট দিয়ে বলে, এটা রাজকুমারকে দিয়ে দিবেন, আমি ওনার জন্য প্রার্থনা করে এনেছি, ওনার সব মুসিবত কেটে যাবে। শিকু তার এই অবস্থা দেখে প্রচন্ড ভেঙে পড়ে। সে তার মাথায় হেয়ার প্যানটা পরিয়ে দেয়, নিজের জামা তার গায়ে পরিয়ে দেয় আর এরপরে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। পরে সে বলে, আমাকে ভালোবেসে তুমি কোনোদিন অনুশোচনা করেছ? সু বলে, কখনোই না। এরপরেই সে মারা যায়। শিকু তার শেষ কাজ করে আর বলতে থাকে, তুমি চিন্তা করো না, কয়দিনের মধ্যে আমিও তোমার কাছে আসছি। আসলে ভালোবাসা কি অদ্ভুত, তাই না? এভাবেও কেউ কারো ভালোবাসা প্রকাশ করে। শিকু মূলত সুকে মেরে ফেলেছে কারণ সে এভাবে বেঁচে থাকলে তার জীবনে আরো কষ্টই চলবে। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এদিকে শাওরান এরপর কেস করছিল। তখন লিংসু এসে বলে সংমেনশনে কাউকে দেখা গেছে। শাওরান বলে, সেখানে অবশ্যই ইওয়ান গেছে, আমাকে সেখানে যেতে হবে। লিংচুর সাথে যেতে চায়, তবে শাওরান না করে। এরপর শাওরান সেখানে গেলে দেখতে পায় যে সেখানে শিকু। শিকু বলে, তুমি আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছো, যদি তুমি না থাকতে তাহলে সু বেঁচে থাকতো। এরপর সে সেখানে থাকা গান পাউডারের উপর আগুন ফেলে দেয়, তবে কিছুই হয় না। শাওরান বলে, ইওয়ানের ডিফেন্স ম্যান প্রয়োজন, যেটা আমার কাছে রয়েছে, তাই ও এত সহজে আমাকে মারবে না। তুমি আজীবন ইওয়ানের সঙ্গে কাজ করেছো, তবে আসল কথা হলো ইওয়ান তোমাকে ব্যবহার করেছে। শিকু বলে, তোমরা কি করেছো? তোমরাও তোমাকে ব্যবহার করেছো যাতে সত্য পর্যন্ত পৌঁছতে পারো। তোমরা চাইলে একদিনই আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তোমরা তা করনি, তাই তোমরা সবাই অপরাধী, সবাই আমাকে ব্যবহার করেছে। এরপরে সে নিজেই নিজেকে শেষ করে ফেলে। শাওরেন সং পরিবারের ট্যাম্পলেট দেখে অবাক হয়ে যায়। তখন ইওয়ান সেখানে আসে। সে বলে,
কি অনেক পরিচিত মনে হচ্ছে? তার কারণ হলো তুমি এই সং পরিবারের ছেলে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি সং পরিবার ফ্যামিলি ট্রিতে দেখতে পারো। শাওরেন বলে, তুমি এই মিথ্যা একটা জিনিস দিয়ে আমাকে ভয় দেখাতে পারবে? সে বলে, ভয় দেখাচ্ছি না। তোমাদের সং পরিবার এই দেশের বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করেছে শাহ পরিবার, সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মহারাজের সাথে। পুরো সং পরিবারকে মহারাজ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। তখন সংলাইয়ের স্ত্রী প্রেগনেন্ট ছিল। তবে পরে যখন আমরা তার বাচ্চা সহ তাকে ধরে নিয়ে আসতে যাই তখন জানতে পারি তার কোনো বাচ্চা নেই এবং তোমাদের পরিবারের জেদ সেটাও নেই। শাওরেন বলে, আমি তোমাকে মেরে ফেলবো। সে বলে, আমাকে মেরে ফেললে কিছু হবে না, তোমার পরিচয় ফাঁস হয়ে যাবে। মহারাজ যদি কোনোভাবে জানতে পারে তুমি সং পরিবারের, তুমি সেদিনই শেষ। আর লোঝাও যদি জানতে পারে যে পরিবার তাদের পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে পরিবারের ছেলেকে সে ভালোবেসে ফেলেছে, বুঝতেই পারছো সে তোমাকে কি পরিমাণ ঘৃণা করবে। শাওরেন বলে, তুমি এখন কি চাও? সে বলে, ডিফেন্স ম্যাপ আমাকে দিয়ে দাও, আমি তোমার পরিচয় গোপন রাখবো। শাওরেন বলে, তুমি চাও আমি রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি? কখনোই না, আমি শাও পরিবারে বড় হয়েছি, আমাদের পরিবারের লোকেরা মরে যাবে, তবে বিশ্বাসঘাতকতা করবে না। এই বলে সে নিজে মরে যেতে চায়। তবে ইওয়ান তলোয়ার ধরে রাখে। সে বলে, তুমি ভুল ভাবছি, রাজ্যের লোকেরা আমাদের সাথে বছরের পর বছর অন্যায় করে আসছে। আমি রাজা হয়ে তাদেরকে একেবারে নির্মূল করে দিতে চাই। আমি বেশি কিছু চাই না, শুধু এটুকুই চাই, আমি রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি না। আমি শুধু অপরাধীদের শাস্তি দিতে চাই, যাতে আর কোনো নিবিড় অপরাধ মানুষ শাস্তি না পায়। তুমি চালাক মানুষ, তাই আমার মনে হয় না তোমাকে আর কিছু বলার প্রয়োজন আছে। আমি তোমাকে ভাবার কয়েকদিন সময় দিলাম, আগে তুমি তোমার আর লোজাওয়ের বিয়েটা সম্পন্ন করো, এরপরে তুমি আমাকে ডিফেন্স ম্যাপ দিয়ে দিও। এই বলে সে চলে যায়। এরপরে শাওরেন তাদের পরিবারের ফ্যামিলি ট্রি এর যে বই সেটাকে দেখে এবং জানতে পারে সত্যি বিশ্বাসঘাতক সংলাইয়ের স্ত্রী প্রেগনেন্ট ছিল। তবে এরপর তাদের সন্তানকে আর পাওয়া যায়নি। শাওরেন নিজের জেদের উপর রক্ত দিয়ে সেটা যখন ওই বইয়ে থাকা চিহ্নের উপর ধরে তখন সেটা কমপ্লিট হয়ে যায়। মানে এটা সং পরিবারের একটি আইডেন্টিক্যাল সিল। শাওরেন তখন প্রচন্ড ভেঙে পড়ে, কারণ এই কথা সে কিভাবে লুজাওকে বলবে। এরপরে সে পানিতে নিজের হাত ধুচ্ছিল আর ইওয়ানের কথা মনে পড়ছিল। ইওয়ান বলেছিল, তোমার গায়ে সং পরিবারের রক্ত বইছে। এই কথা যখন জানাজানি হবে তখন চিনু তোমাকে মন থেকে ঘৃণা করবে, তাই যা সিদ্ধান্ত নিবে ভেবেচিন্তে নিবে। শাওরেন সং পরিবারের ফ্যামিলির বইটা নিয়ে লুঝাওয়ের কাছে আসে, তবে লুঝাও তাকে টেনে নিয়ে বসায়। এরপরে তাকে কতগুলো বিয়ের পোশাক দেখিয়ে বলে, দেখো তো কোনটা তোমার পছন্দ। শাওরেন বলে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই সিলেক্ট করো। লুঝাও খুশি হয়ে চলে যায়। শাওরেন মনে মনে ভাবতে থাকে, আমি কিভাবে সত্যিটা তোমাকে বলবো। পরদিন তারা টেম্পলে প্রার্থনা করতে আসে। এখানে লুঝাও শাওরেনকে তার মতোই দীর্ঘ জীবনের একটা ব্রেসলেট পরিয়ে দেয়। তারা প্রার্থনা করছিল তখন শাওরেন ইওয়ানের সৈনিককে দেখতে পায়, তাই সে বলে, আমার একটু কাজ আছে, আমি এখন আসছি। সে ইওয়ানের কাছে গেলে ইওয়ান তার একটি বই দেয় যেখানে শান্তিন সেক্টরের সকল লোকদের লিস্টে ছিল। শাওরেন বলে, তো এখন তুমি আমাকে হুমকি দেওয়া শুরু করেছ? সে বলে, তোমার বিয়ে হতে চলেছে, তোমার বিয়ের জন্য আমি খুশি, তবে তুমি নিশ্চয় জানো তোমাকে কি করতে হবে। শাওরেন সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে দেখতে পায় বাড়িতে সবাই তার বিয়ের আয়োজন করছে। এখন লিংশু আর ইয়াও ফুল বানাতে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে। তখন লিংশুকে ইয়াও ধরে ফেলে। মনে হয় তারা এখন একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে। এরপরে লুঝাও লিংশুকে কিছু বই দিয়ে বলে শাওরেনকে দিয়ে দাও, কিছুদিন ধরে অন্যমনস্ক হয়ে রয়েছে, মনে হয় ইওয়ান এখনো ধরা পড়েনি, তাই ও চিন্তায় আছে। লিংশু বলে, আপনি সরাসরি জিজ্ঞেস করুন। সে বলে, আগের মতো আমি এখন ওকে জোর করতে পারি না, এখন আমি ওর স্ত্রী হতে চলেছি। ও যদি আমাকে কিছু বলতে না চায় তাহলে আমার ওকে জোর করা ঠিক হবে না। লিংশু বলে, ও আমি বুঝতে পেরেছি। এদিকে শাওরেন চিন্তায় ছিল। তখন লিংশু এসে বলে, মাস্টার আমি জানি আপনি কি জন্য চিন্তা করছেন। শাওরেন অবাক
অবাক হয়ে বলে, তুমি জানো মানে? সে বলে, হ্যাঁ আমি জানি। আসলে আপনাদের বিয়ে হতে চলেছে তো। আমি শুনেছি বিয়ের আগে নাকি ছেলেদের ভিতরে ভয় থাকে। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য বই নিয়ে এসেছি। এই বই দেখে তো শাওরেনের মাথা ঘুরে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাও। লিংশু বলে, মাস্টার আমি জানি অনেক বছর পর অনেক কিছু করে আপনার ভালোবাসার মানুষকে পাচ্ছেন, তাই আপনার মধ্যে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তবে এত বড় একটা দিনে আপনি যদি চিন্তা করে পড়ে থাকেন তাহলে তো আর হয় না। শাওরেন লিসুকে চলে যেতে বলে। এরপর সে মনে মনে বলতে থাকে, সত্যি কথা, এতদিন পর এত কিছু করার পর আমি ওকে বিয়ে করতে পারছি। এখন আমি ওকে সত্যিটা বলে দিলে সবকিছু নষ্ট হয়ে যাবে। এরপরে রাতের বেলা তারা দুজন আবার সেন্ট্রাল হলে এসে সবার কাছ থেকে আশীর্বাদ চাইতে থাকে, কারণ আগামীকাল তাদের বিয়ে। লুচক খুশি হয়ে নিজের ভালোবাসার কথা বলছিল, তবে শাওরেন সেখানে অন্যমনস্ক ছিল। পরদিন তারা দুজন বিয়ের পোশাক করে বিয়ের মণ্ডপে আসে। বিয়ের সকল নিয়ম কানুন মেনে তাদের বিয়েও হয়ে যায়। হঠাৎ করে একজন বাইরে থেকে তাদেরকে ডাক দেয়। তারা বাইরে গেলে সেই লোক বলে, একজন লোক কিছু জিনিসপত্র দিয়ে তাকে পাঠিয়েছে, এগুলো মূলত লুঝাওয়ের যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। লুঝাও বুঝতে পারে এটা করেছে ইওয়ান এবং এই জিনিসগুলো রাজকুমারী মিয়াওয়ের। এদিকে মিয়াওয়ের কবরের সামনে এসে বলছিল, আমি একটা অকর্মা, আমি এখনো তোমার প্রতিশোধ নিতে পারিনি। ও দেখতে অনেকটা তোমার মতো, তাই তোমার বিয়ের সকল যৌতুক আমি ওর নামে করে দিয়েছি। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি তোমার প্রতিশোধ নিয়ে নেব। এদিকে এরা দুজন ঘুমিয়েছিল। ভোরবেলা ধীরে ধীরে শাওরেন ওঠে। শাওরেন এরপর ডিফেন্স ক্র্যাব নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তবে দেখা যায় লুঝাও জেগে আছে এবং শাওরেনকে পিছু করতে থাকে। পিছু করতে করতে হঠাৎ লুঝাওয়ের কাছে একটা চিঠি আসে। এদিকে সৈনিক ইওয়ানকে বলেছিল, রাজকুমার আপনি যা বলেছেন তাই হচ্ছে। লুঝাও শাওরেনকে পিছু করছিল। ইওয়ান বলে, তুমি কি মনে করেছ ও কোনো সাধারণ মেয়ে? শাওরেন যে অদ্ভুত আচরণ করছে এটা ও বুঝতে পারবে না। শাওরেন এসে ডিফেন্স মার্কটা তাকে ছুড়ে দিয়ে বলে, তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়েছ, তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। এই বলে, আমি কি করে বুঝবো যে এটা আসল? তোমার স্ত্রী এত চালাক, তুমি কিভাবে এটা আনলে? তখন শাওরেন কল্পনা করে সে লুঝাওকে বলেছে ডিফেন্স ম্যাপের কোন কোন জায়গায় বেশি সৈনিক মজুত করা আছে সেটা মহারাজ জানতে চেয়েছে। লুঝাও বলে, আমি অলরেডি সেই জায়গাগুলোতে মার্ক করে দিয়েছি, আলমারিতে আছে, তুমি নিয়ে যাও। বর্তমানে ইওয়ান বলে, তুমি আসলে খুব খারাপ, নতুন বউকে কেউ এভাবে ধোকা দেয়? শাওরেন চলে যেতে চাইলে সে বলে, আরে দাঁড়াও, এত তারা কিসে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তখনই দেখা যায় পিছনে লুঝাও দাঁড়িয়ে রয়েছে। লুঝাও বলে, তুমি এখানে কেন এসেছো? ইওয়ান বলে, আমার সঙ্গে ষড়যন্ত্র করতে। লুঝাও বলে, আমি ওরা একটা কথা বিশ্বাস করি না, তো তুমি আমাকে সত্যি কথা বলো, তোমার সাথে সিংহের গুহায় যেতেও রাজি আছি। শাওরেন বলে, বাড়ি চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। বলে, খেলা এই তো মাত্র শুরু হয়েছে, মেন ক্যারেক্টাররা যদি চলে যায় তাহলে কিভাবে হবে? তখন সেখানে একটা বড় খাঁচা পড়ে যায়, যার মধ্যে এরা দুজনই বন্দী হয়ে যায়। লুঝাও বলে, এখনো কি তুমি আমাকে সত্যিটা বলবে না? ইওয়ান বলে, না বলবে না, কারণ ও জানে সত্যিটা বললেই তুমি ওকে ছাড়বে না। শাওরেন এরপর বলে, আসলে আমি সং পরিবারের ছেলে। লুঝাও বলে, এই জন্যই তুমি কয়দিন ধরে অন্যমনস্ক হয়ে আছো? সে বলে, হ্যাঁ। লুঝাও বলে, মানে তুমি সবকিছু জেনেই তুমি আমাকে বিয়ে করেছ? সে তখন তার বুকে চাকু ঢুকিয়ে দেয় আর বলে, তুমি একটা কাপুরুষ, তুমি সত্যের মুখোমুখি না হয়ে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছ, সেই শত্রুর সঙ্গে যে কিনা আমাকে মেরে ফেলেছিল। আজ আমি তোমাকে মেরে ফেলবো। শাওরেন মাটিতে পড়ে যায়। ইওয়ান বলে, আমি জানতাম এই না হলে সুপ্রিয়ান সেক্টরের লিডার তুমি আমাকে হতাশ করেনি। লুঝাও বলে, তোমার সাহস থাকলে তুমি আমার সঙ্গে 1 ভার্সেস 1 ফাইট করো। তবে ইওয়ান সেখান থেকে চলে যেতে থাকে আর লুঝাও তাকে গালি দিতে থাকে। এরপরে লুঝাও শাওরেনের দিকে তাকিয়ে বলে, আর কত নাটক করবে, এবার উঠো। শাওরেন একটু চোখ মেলে আবার চোখ বন্ধ করে ফেলে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আসলে এর আগের দিন রাতে যখন ওরা অ্যান্টসল হলে ছিল, তখন লুঝাও বলে, আমরা এখন স্বামী স্ত্রী হতে চলেছি, তোমার মনের সব কথা তুমি আমাকে বলতে পারো, কিছু বলার থাকলে বলো, আমি
শুনবো। শাওরেন তখন বলে, আমি সেই বিশ্বাসঘাতকের ছেলে যে কিনা জিয়াং রাজ্যের লোকদের সঙ্গে মিলে শাহ বংশকে ধোঁকা দিয়েছে। আমি তার একমাত্র ছেলে। এই কথা বলে সে তাদের ফ্যামিলি ট্রি এর সেই বইটি আর সেই জাতটি দেয়। এটা দেখে লুজো প্রচন্ড হতবাক হয়ে যায়। সে কান্না করতে থাকে। এরপর সে দাঁড়িয়ে বলে, তুমি তাহলে আগে থেকে এটা জানতে, তুমি আগে কেন বলনি, কেন এখন বলছো? শাওরান বলে, কারণ আমি তোমাকে হারাতে চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। লুজো তলোয়ার নিয়ে এসে তার গলায় ধরে। শাওরেন বলে, আমি একটা অপরাধীর ছেলে, আমি তোমাদের কাছে অপরাধী, তুমি আমাকে মেরে ফেলো। বলে, এতে আমার কোনো কষ্ট নেই, তবে আমি শুধু চাই আমি মারা যাওয়ার পর যেন তুমি আমাকে ঘৃণা না করো। লুসাও তলোয়ার ফেলে দিয়ে হাত দিয়ে তাকে আঘাত করে। এরপর মাটিতে বসে কান্না করতে শুরু করে। সে তার বাবার মেমোরিয়াল ট্যাবলেটের দিকে তাকিয়ে বলছিল, আমি এখন কি করবো? এরপর অনেকক্ষণ কেটে যায়। শাওরেন বাইরে বসেছিল, তখন লুজাও কল্পনা করে একদিন সে তার বাবাকে বলছিল, কেন তুমি আমাকে বলছো না? তার বাবা বলে, তুমি ওর পরিচয় দিয়ে কি করবে? সারা পরিবারে বড় হচ্ছে, আমাদেরটা খাচ্ছে, আমাদেরটা পড়ছে, তার মানে আমাদেরই ছেলে। তুমি একদিন সুফিয়ার সেটের লিডার হবে, তাই তোমাকে এটা মনে রাখতে হবে, কারো রক্তের উপর সেই মানুষটা কেমন সেটা বিচার করা যায় না। বর্তমানে বুঝাও বলে, তুমি কি যাও আমি নিজের হাতে তোমাকে মেরে ফেলি? শাওরেন বলে, আমি তোমাদের কাছে ঋণী, তুমি আমাকে মেরে ফেলো। তখন লুজো বাইরে এসে সে বলে, আমি তোমাকে মারবো না, কারো জন্মকেও নির্ধারণ করতে পারে না, আমাদের দুই পরিবারের শত্রুতার মধ্যে তোমার কোনো দেনা নেই। অন্যায় করেছে তোমার বাবা, তাকে আমি যেদিন পাবো সেদিন আমি নিজের হাতে শেষ করবো, আর যদি তুমি আমাকে বাধা দাও তাহলে তোমাকে আমি শেষ করে ফেলবো। শাওরেন বলে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, আমি মহারাজকে গিয়ে সবটা বলছি। লুচো বলে, মাথা ঠান্ডা করো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তার মানে এই না যে মহারাজ তোমাকে ক্ষমা করে দেবে। শাওরেন বলে, তাদের রক্ত যেহেতু আমার কাজ শরীরে বইছে, তাহলে তাদের এ দায়ভার আমাকে নিতে হবে। লুচো বলে, কাল বিয়ে, কাল যদি তুমি না থাকো ইয়ন সন্দেহ করবে, সবকিছু প্ল্যান মতো হতে দাও। শাওরেন বলে, তুমি ভালো করে ভেবেছো তো? আমি তোমার শত্রুদের ছেলে, তুমি আমাকে বিয়ে করবে? সে বলে, আমি তো বললাম এতে তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কাল বিয়ের পর আমরা দুজনে একসাথে মহারাজের কাছে গিয়ে করে বলবো। শাওরেন তখন অনেক খুশি হয়ে যায়। এরপরে মূলত তাদের বিয়ে হয়েছে। রাতের বেলা তাদের ঘরে তারা লিংসু আর ইয়ংকে বসে রেখে মহারাজের কাছে গিয়েছে। এখানে ইয়াও বলছিল আর একটু কাছে এসে বলে, বাইরে থেকে কে দেখলে সন্দেহ করতে পারে। তবে লিংসু ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই ইয়াও নিজেই তার কাছে এগিয়ে যায়। লিংসু ধীরে ধীরে তার হাত ধরতে চাইলে ইয়াও তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা কোনো কথাবার্তা ছাড়াই একজন আরেকজনকে কিস করতে শুরু করে। এদিকে মহারাজ সবকিছু শুনে বলে, তোমার একটু ভয় না করে আমাকে সবকিছু বলেছ, এতে আমি সত্যি অনেক খুশি হয়েছি। কিছু কথা আছে যা আমার তোমাদের বলা উচিত। শাওরেন, আমি অনেক আগে থেকেই তোমার আসল পরিচয় জানি। এই ঘটনা শুরু করে 2 বছর বড় যুদ্ধ দিয়ে। শিখুর মায়ের পরিবার বিশ্বাসঘাতকতা করে, বড় কোনো খাবার পাঠায় না, যার কারণে সৈনিক অনেক দুর্বল হয়ে পড়ে। যুদ্ধে আমাদের প্রচন্ড ক্ষতি হয়, সকল সৈনিকরা মারা যায়। ওই সময় দেখানো হয় উপদেষ্টা সঙ্গীও, মানে যে আসলে শাওরেনের বাবা, সে জিমিন দাদার কাছে এসেছে, বলছে এখন আমরা কি করবো? জিমিন দাদা বলে, করেছে তো কোনো আমাদের যেটা সম্ভব না, এখন আমাদের প্রধান কাজ হলো মানুষকে বাঁচানো, তুমি আমাকে মেরে ফেলো, এরপর আমরা তাদের কাছে সারেন্ডার করো। উপদেষ্টা বলে, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে মেরে ফেলার আগে আপনি আমাকে মেরে ফেলুন, আপনি সারেন্ডার করুন। দাদা জেনারেল বলে, আমাদের বংশ জন্মান্তর হয়ে জেনারেল থেকে এসেছে, তাই শত্রুতা কখনই আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তোমার কথা বিশ্বাস করবে। আমি তোমাকে আদেশ করছি, আমাকে মেরে ফেলো আর শত্রুদের কাছে সারেন্ডার করো। এরপর সে তার আদেশ নামা লিখে দেয়। এর সাথে নিজের একটা রক্ত দিয়ে লেখা চিঠি আর রেড জেনারেল বলির ভিতরে রাখে, কারণ এই বলি তো রাজ্যে পাঠানো হবে। এরপর সংগ্রহ জেনারেলকে মেরে ফেলেন আর চিয়াং রাজ্যের লোকদের কাছে সারেন্ডার করে এবং বলে, আমি আমার নিজের রাজ্যের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমি চিয়াং রাজ্যের লোকদের হয়ে কাজ করতে চাই, আমি আপনাদের সঙ্গে যেতে চাই।
এরপর সে মনে মনে বলতে থাকে, জেনারেল আপনি চিন্তা করবেন না, যে 5টা শহর জেনারেল আমাদের থেকে কেড়ে নিয়েছে সেই 5টা শহর আমি ফিরিয়ে আনবো। এরপর রাজ্যবাসী যখন জানতে পারে সংলি বর্ডারে বিশ্বাসঘাতকতা করেছে, তখন তারা সংলির কাছে এসে ওটা ছুঁড়ে ফেলতে থাকে। ভেতরে সংলির স্ত্রী তার স্বামী শিশু দেখছিল, তখন মহারাজ সেখানে আসে। মহারাজের উপদেশটা, রাজ্যের জন্য, আমার স্বামীর জন্য মহারাজ আমরা মরে যেতে রাজি আছি। আমার শুধু একটা অনুরোধ, বংশকে আপনি বাঁচিয়ে রাখবেন। এরপরে সেই পরিবার থেকে বাকি লোকদের কাছে যায়, সেখানে বসে বলতে থাকে, মহারাজের দয়া আমাদেরকে মেরে ফেলেন। এখানে সবাই একই কথা বলছিল, এমনকি বাচ্চারাও। মহারাজের আর কিছু বলার থাকে না, তাই সে রাজি হয়ে যায়। এরপরে মহারাজকে একটি চিঠি দেয়, যেটা তার মা তার জন্য লিখে গেছে। এখানে শাওরানের জন্মের পর তার মা লিখেছে, তুমি যখন এই চিঠিটি পাবে তখন আমি হয় থাকবো না। তোমাকে শুধু একটা কথাই বলবো, তোমার বাবাকে ঘৃণা করো না। সে যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য কাকে দোষ দিও না। এরপর সে বাচ্চাটা মহারাজের উপদেশটাকে নিয়ে নিজের গলায় দড়ি দেয়। শাওরেন চিঠিটা নিয়ে তারপর মহারাজকে বলে, ইউয়ান সৈন্যদের নিয়ে আজকে মধ্যেই তোমাদের অ্যাটাক করতে হবে। তাই মহারাজ আপনি আগে আমাদেরকে আদেশ করুন তাকে আটকানোর জন্য। মহারাজ ইউয়ানকে বন্দি করার আদেশ দেয়। এরপর মহারাজ বলে, তোমাদের পুরো পরিবার রাজাকে বাঁচাতে নিজেদেরকে শেষ করে দিয়েছে, আমার কাছে এসেছো। সত্যি কথা বলতে শাওরান, আমি তোমার কাছে অনেক গেলি। এরপর শাওরান বাইরে এসে দাঁড়িয়ে থাকে। লুঝা এসে তার হাত ধরে সে বলে, আমাদের পরিবার বিশ্বাসঘাতকতা করেনি, আমার পরিবারই বিশ্বাসঘাতকতাও করেনি। এরপর বাড়িতে এসে তারা ভুলভাল জায়গায় দাগ দিচ্ছিল, যাতে ইভানকে তারা সহজে ধরতে পারে। লুঝাও বলে পরিবারের বিশ্বাসঘাতকতা করেনি, বরং তার হিরো শাওরান মুখে দাঁড়িয়ে যায়। সে বলে, এগুলোতে আমার কি আসে যায়, আমি বড় হয়েছি পরিবারের সবকিছু শিখেছি, পরিবারের কি করলো না করলো তাতে আমার কি আসে যায়। সে তাকে বোঝায় আর জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার যদি কান্না পায় তুমি কাঁদতে পারো, আমি সবসময় তোমার সাথে। শাওরান তখন কান্না করতে শুরু করে। সে বলে, কেন তারা এমনটা করলো, তারা সবাই চলে গেল, পৃথিবীতে আমাকে একা রেখে কেন। লুসা তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপর মূলত তারা প্ল্যান করে ইভানের কাছে এসেছে। বর্তমানে লুসা বলে, আরে এবার ওঠো। শাওরান বলে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে জড়িয়ে ধরো। লুজা বলে, ভালোই তো নাটক করতে পারো, ইভান তো ভালো, আমি তো নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। তখন দেখে যে আসলে ওর চাকুর নকল। শাও বলে, এবার তুমি আমার আসল খেলা দেখো। সে টান দিয়ে ওই খাঁচাটা ভেঙে ফেলতে যায়, তবে কিছুই হয় না। তখন নিংশিও সেখানে আসলে শাওরান বলে, তাড়াতাড়ি এটা খুলো। এদিকে ইভান সমুদ্র দিয়ে রাজকোষে ঘেরাও করে যায়, তবে পেছন থেকে একটা তলোয়ার এসে তাকে মেরে ফেলে। ইভান এসে বলো, হারিয়া এবার সিংহগুণ থেকে ওঠার সময় হয়ে গেছে। মহারাজ বলে, শেষমেশ তুমি চলেই আসলে, ভাই হিসেবে আমি তোমাকে অনেক ভালো মনে করতাম, কোনোদিন ভাবিনি আমরা দুই ভাই একজন আরেকজনের দিকে তলোয়ার ধরবো। ইভান বলে, এখন এই নাটক করা বন্ধ করলে চলে না। মহারাজ বলে, বাবা নিজে আমাকে মহারাজ বানিয়েছে, আজীবন আমি এই রাজ্যের ভালোর জন্য কাজ করেছি, তোমাদের আমি কোনো দিক দিয়ে কমে রাখিনি। ইভান বলে, তুমি নিজেকে ভাই বলে পরিচয় দেবে না, তুমি ভাই বলার যোগ্য না। মহারাজ বলে, তোমার কি সত্যি মনে হয় তুমি জিতে গেছো? সে বলে, অবশ্যই। মহারাজ বলে, তাই নাকি? তখন শাওরান এসে তাকে বন্দি করে। ইভান বলে, আমাকে বন্দি করলে কিছু হবে না, রাজ্যের বিভিন্ন জায়গায় আমি গান পাউডার দিয়ে রেখেছি, আমাকে বন্দি করলে পুরো রাজ্য শেষ হয়ে যাবে। তখন লুঝা এসে বলে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এটা আমি অলরেডি দেখে ফেলেছি, তুমি মহারাজের কাছে সারেন্ডার করো। ইভান বলে, দরকার পড়লে আমি মরে যাবো, তবু ওর মধ্যে রাজার কাছে আমি সারেন্ডার করবো না। লুসনো তার বুকে আঘাত করতে চায়, তবে আর্মরের কারণে পারে না, এই জন্য সে তার পেটে আঘাত করে। তারপর বলে, এটা আমার কাছে তোমার পাওনা ছিল। ইভান বলে, তোমার কিসের লয়ালিটি দেখাচ্ছ মহারাজ, তুমি কি জানো সংগ্রহের ছেলে? মহারাজ তখন বাকি সকলকে চলে যেতে বলে। এরপর সে বলে, আমি এটা অনেক আগে থেকেই জানি, শাও পরিবার শাওরানকে দত্তক নিয়েছে আমার আদেশে। তুমি কি ভেবেছো এই যুদ্ধে চিয়াং রাজা আমাদের থেকে 5টি
শহর দখল করেছিল, সেই 5টি শহর আমরা এবার ফিরিয়ে নিচ্ছি। এমনি এমনি কিভাবে পেয়েছি? এত সহজ? সঙ্গে দিনের পর দিন তাদের সঙ্গে থেকে আমাদেরকে একটু একটু করে তথ্য জোগাড় করে দিয়েছে। 5টি শহর ফিরে পাওয়ার পর তুমি রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে প্যালেস চলে গিয়েছো। আমি কতবার বলেছি তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু তুমি না করে দিয়েছো। তাই আমি সত্যিটা তোমাকে বলতেই পারিনি। তুমি মনে করেছো তুমি মিয়াওর প্রতিশোধ নিচ্ছ। তুমি তো জানোই না যে মিয়াও কিভাবে মারা গেছে। সে তখন একটা চিঠি বের করে বলে মিয়াও চিয়াং রাজ্যে যাওয়ার পর সংগ্রামের কাছে সবকিছু জানতে পারে এবং সংগ্রাম যেসব মিলিটারি তথ্য জোগাড় করেছে সেগুলো আমাদের রাজ্য পর্যন্ত বলা খুব মুশকিল ছিল। মিয়াও সকল তথ্য জানতে গিয়ে তাদের কাছে ধরা পড়ে যায়। সে জানতো শত্রুরা তাকে মেরে তার বড়ি রাজ্যে পাঠিয়ে দেবে, তাই সেই মিলিটারি অ্যাডভাইস খেয়ে ফেলে। ই1 চিঠি দেখে বুঝতে পারে সত্যি এটা মিয়াওয়ের হাতে লেখা। দেখা যায় মহারাজ মিয়াওকে ধরে সেই চিঠিটা দেখছিল। মহারাজ ইউয়ানকে বলে তুমি মিয়াওকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলে। আমি তোমাকে ডেকে দিনে কারণ ওর পেট কেটে এই চিঠি বের করা হয়েছে, সাথে সাথে ওর বডি আমি কফিনে দিয়েছি। তোমাকে বডি দেখাতে হলে মসজিদের সামনে খুলতে হবে। এত বড় একটা সিক্রেট আমি কিভাবে বাস করতাম? ইউয়ান বলে তার মানে আমি পুরো জীবন একটা কৌতুক। সত্য না জেনে আমি প্রতিশোধ নিতে এসেছি। মহারাজ বলে মিয়াওয়ের জন্য আমি তোমাকে প্রাণে মারছি না, তবে এখন তুমি প্যালেসে থাকবে, রাজপ্রাসাদে আসবে না। ইউয়ান বলে এভাবে আমি বাঁচতে চাই না। সে তলোয়ার দিয়ে নিজে আঘাত করে। এরপর লুঝাওয়ের দিকে তাকিয়ে বলে তুমি কি একবার আমাকে ভাইয়া বলে ডাকবে? লুঝাও বলে আমি মিয়াও না। ইউয়ান সেখানে মারা যায়। তখন শাওরেন অনেক বেশি অসুস্থ হয়ে যায়। বাড়িতে আসলে ইয়াও দেখে বলে ওনার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, ওনার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। কবে জ্ঞান ফিরবে তা আমি ঠিক বলতে পারি না। লুঝাও লিংশুকে পরবর্তী সুফেন সেক্টর মাস্টার ঘোষণা করে দেয়। তারা দুজনে সেখান থেকে চলে গেলে লুঝাও শাওরেনকে ধরে অনেক কান্না করে। এরপরে দেখা যায় লুঝাও টেম্পলের কাছে প্রার্থনা করছে। একজন প্রিস্ট এসে বলে আপনি প্রতিদিন নিজের রক্ত দিয়ে প্রার্থনা লিখে এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে, এত চিন্তা করবেন না, সবকিছু আগের উপর ছেড়ে দিন। আর তখন বাতাসে একটি অ্যামুলেট নিচে পড়ে যায়, যেটা ছিল শাওরানের হাতে লেখা, যেখানে লেখা ছিল আমি শুধু চাই আমার স্ত্রী লুঝু সারা জীবন সুস্থ থাকুক, ভালো থাকুক। লুঝাও তখন অনেক কান্না করে সে বাড়িতে এসে শাওরানকে বলে তুমি নিজে অর্ধেক আয়ু আমাকে বাঁচিয়েছো, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি না থাকলে আমি কি করব? সে কান্না করতে থাকে। তবে তখন সে দেখতে পায় শাওরান উঠে পড়েছে। লুঝাও তখন অনেক খুশি হয়ে যায়। এরপরে ইয়াও দেখে বলে শাওরানের জ্ঞান ফিরেছে, তবে শরীরে এখনো অনেক আঘাত রয়েছে, তাই নিয়ম মতো চলতে হবে। এরপর লুঝাও শাওরানের চুল ভেতে দিচ্ছিল। শাওরান বলে চোখের পলকে আমি বুড়ো হয়ে গেলাম। লুঝাও বলে আমি বুড়ো মানুষ অনেক পছন্দ করি। শাওরান বলে আমি কি চুলগুলো কালার করবো? লুঝাও বলে দরকার নেই, তার চেয়ে বরং আমিও আমার চুলগুলো সাদা করে ফেলি। এগুলো নিয়ে তারা হাসাহাসি করে। এরপরে তারা একজন আরেকজনকে কিস করে। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে অন্য কোনো ড্রামা এক্সপ্লেনেশন জানতে চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।